নারীর জীবনের সবচেয়ে প্রিয়জন, সবচেয়ে কাছের মানুষ হলেন তার স্বামী। অথচ সেই স্বামীর মৃত্যুর সময় শেষ মুহূর্তটিতে পাশে থাকতে পারেননি তিনি। বলছিলাম সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী শেখ হাসিনার ফ্যাসিবাদের অন্যতম দোসর ডাক্তার দীপু মনির কথা। শেষবারের মতো সুস্থ অবস্থায় স্বামী তৌফিক নেওয়াজকে তিনি দেখেছিলেন অনেক বছর আগে। হয়তো তখন তিনি ঘুণাক্ষরেও বুঝতে পারেননি সেটিই ছিল তার জীবনের শেষ দেখা। কারাগারের নির্জন চার দেয়ালের ভেতর স্বামীর মৃত্যুর সংবাদ শুনে কিভাবে দিন কেটেছে তার। শেষ মুহূর্তে প্রিয় মানুষের পাশে থাকতে না পারার এই আক্ষেপ হয়তো তাকে ভেতরে ভেতরে চিরদিনের জন্য দুমড়ে মুচড়ে শেষ করে দেবে। প্যারোলে মুক্ত হয়ে ফ্রিজিং ভ্যানে স্বামীর নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়লেন দীপু মনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজ যে কঠিন বাস্তবতার মুখোমুখি তিনি দাঁড়িয়েছেন, এটি কি শুধুই ভাগ্যের নির্মম পরিহাস, নাকি অতীত অপকর্ম আর ক্ষমতার দাপটেরই প্রতিশোধ? স্বামীর জানাজা শেষে শেখ হাসিনাকে নিয়ে কি বিস্ফোরক মন্তব্য উঠে এলো, এবং অতীত সরকারের জুলুমের তুলনায় বর্তমান সরকারের এই প্যারোল কি বার্তা দিচ্ছে? সবকিছু জানতে বাংলা ভাইরাল 24-এর আজকের বিশেষ পর্বটি শেষ পর্যন্ত দেখুন। আসুন একটু পেছনে ফিরে তাকাই। 2008 সালের নির্বাচনের সময়ের কথা। হঠাৎ করেই সারা দেশে আলাদা করে নজর কাড়লেন ডক্টর দীপু মনি। বিশেষ কোনো সাজসজ্জা নেই, গা ভর্তি অলংকার নেই, সুতির শাড়ি পরা এক নারী মিষ্টি ও মার্জিত হেসে দৃঢ়ভাবে কথা বলছেন। একদম সাদামাটা একজন বাঙালি নারী, যার চোখে মুখে ছিল এক ধরনের শুভ্রতা। সাধারণের মাঝে এই অসাধারণ পার্সোনালিটি তাকে রাতারাতি আলোচনায় এনে দেয়। শিক্ষিত ও মার্জিত একজন নারী হিসেবে ডাক্তার দীপু মনি তৎকালীন সময়ে অনেক সচেতন নাগরিকের কাছেই একজন প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। কিন্তু ক্ষমতার চেয়ারে বসার পর ধীরে ধীরে তিনি পথ হারালেন। টিকিয়ে রাখার অন্ধমোহে জড়িয়ে তিনি হয়ে উঠলেন ফ্যাসিবাদের অন্যতম প্রধান দোসর। অভিযোগ রয়েছে, তার নির্দেশেই জুলাই গণঅভ্যুত্থানের সময় শত শত ছাত্র জনতার রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল। যে নারী একসময় মার্জিত আচরণের প্রতীক ছিলেন, তিনি ক্ষমতার লোভে শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত ও কুবুদ্ধিকে অন্ধভাবে সমর্থন করে গেছেন। আজ ফ্রিজিং ভ্যানের সামনে দাঁড়িয়ে যখন অশ্রুসিক্ত নয়নের শেষবারের মতো স্বামীর মুক্তি দেখছিলেন, হয়তো তখন তার মনে পড়েছে, যখন ক্ষমতায় ছিলেন তখন কত বড় অন্যায় তিনি করেছেন। হাসিনাকে অন্ধভাবে বিশ্বাস করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে গিয়ে আজ তিনি হারিয়েছেন সবকিছু। হারিয়েছেন সম্মান, হারিয়েছেন স্বাধীনতার স্বাদ, আর শেষ মুহূর্তে হারিয়েছেন জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকেও। স্বামীর জানাজা এবং কান্নার দৃশ্য ছাপিয়ে আরও একটি বিষয় দেশবাসীর নজরে এসেছে, তা হলো মায়ের 1 ঘন্টার মুক্তির জন্য দীপু মনির মেয়ের আকুল আকুতি এবং আদালত প্রাঙ্গণে দৌড়ঝাঁপ। মৃত বাবার পাশে বসে যে মেয়েটির কোরআন তেলাওয়াত করার কথা ছিল, তাকে আজ আদালতের বারান্দায় বারান্দায় ঘুরতে হয়েছে মায়ের একটু প্যারোলে মুক্তির জন্য। একজন মানুষ হিসেবে এই দৃশ্য দেখে যে কারো মনে কষ্ট লাগা স্বাভাবিক, কারণ কষ্টে থাকা মা, বাবা কিংবা সন্তানের অবর্ণনীয় দুঃখ স্বাভাবিকভাবেই মানুষের হৃদয়কে নাড়া দেয়। তবে আমাদের মনে রাখতে হবে, ব্যক্তিগত আবেগ আর রাজনৈতিক দায়বদ্ধতা এক জিনিস নয়। আজকের বাস্তবতা লক্ষ্য করুন। প্যারোলে মুক্তির আবেদন করতে গিয়ে ডাক্তার দীপু মনির মেয়েকে কিংবা তার আইনজীবীকে পুলিশ গ্রেফতার করেনি, তাদের উপর হামলা চালানো হয়নি। 12 ঘন্টার দীর্ঘ সময় তাকে প্যারোলে মুক্তি দিয়ে সরকার ও আদালত এক অভাবনীয় মানবিকতা দেখিয়েছে। অনেকে প্রশ্ন তোলেন, জুলাই আন্দোলন বা 24-এর বিপ্লব দেশকে কি দিয়েছে? জুলাইয়ের বিপ্লব ডাক্তার দীপু মনিকে তার স্বামীর লাশ দেখার এবং জানাজায় অংশ নেওয়ার জন্য 12 ঘন্টার প্যারোল দিয়েছে। কিন্তু বিগত 17 বছরে শেখ হাসিনার সরকার প্রতিপক্ষের ক্ষেত্রে কি করেছিল, সেই ইতিহাস কি আপনারা ভুলে গেছেন? শেখ হাসিনার শাসনামলে প্যারোলে মুক্তি দেওয়া তো দূরের কথা, গোলাম আজমের মৃত্যুর খবর পরিবারের কানে ঠিকমতো পৌঁছাতে দেওয়া হয়নি। মীর কাসেম আলীকে ফাঁসি দিয়ে তার ছেলে ব্যারিস্টার আরমানকে গুম করে রাখা হয়েছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মৃত্যুর পর তার মরদেহ ঢাকাতেই রাখতে দেওয়া হয়নি। মাত্র 3 ঘন্টার জন্য তাকে মায়ের জানাজায় প্যারোল দেওয়া হয়েছিল, তাও চরম হয়রানির পর। জামায়াত নেতা কামরুজ্জামানকে ফাঁসি দেওয়ার পর পরিবারের সদস্যদের হয়রানি করা হয়েছিল।
চট্টগ্রাম ৩ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে তার মায়ের জানাজার মাত্র ৩ ঘন্টার জন্য মুক্তি দেওয়া হলেও হাতে পরাতে হয়েছিল হ্যান্ডকাফ। আর পটুয়াখালীর ছাত্রনেতা নাজমুল, বাবার লাশ যখন দাফন করা হচ্ছিল তখন তাকে ডান্ডাবেড়ি পরিয়ে রাখা হয়েছিল। পুলিশের পায়ে ধরে ডান্ডাবেড়ি খোলার আকুতি করলেও তা খোলা হয়নি। বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ও শীর্ষ নেতারা চরম রাজনৈতিক প্রতিপক্ষের ক্ষেত্রেও আইন ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। অথচ দীপু মনিরা যখন ক্ষমতায় ছিলেন তখন দেশের বিরোধী রাজনৈতিক নেতা, আলেম ওলামা কিংবা সাধারণ ছাত্রদল, শিবির কর্মীদের পরিবারের জানাজায় পর্যন্ত অংশ নিতে দেওয়া হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী কিংবা বিএনপি জামায়াতের বড় বড় নেতারা তাদের পিতামাতা বা ভাইয়ের শেষ বিদায়ে আসার সুযোগটুকুও পাননি। আজ যখন সেই দীপুমণিকে সম্পূর্ণ নিরাপদে ১২ ঘন্টার জন্য প্যারোল দেওয়া হলো, তখন বোঝা যায় আইনের শাসন এবং প্রতিশোধের রাজনীতির মধ্যে পার্থক্য ঠিক কোথায়। সুপ্রিয় দর্শক, পবিত্র কোরআনের সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলেন, আর এই দিনগুলোকে আমি মানুষের মধ্যে পর্যায়ক্রমে আবর্তন ঘটিয়ে থাকি। এই আয়াত আমাদের এক পরম ও সত্য শিক্ষা দেয়। ক্ষমতা, প্রতিপত্তির দাপট কিংবা দুঃসময় কোনোটিই পৃথিবীতে চিরস্থায়ী নয়। আজ যে ব্যক্তি পরম ক্ষমতার মালিক, কাল সে নিঃস্ব ও ক্ষমতাহীন হতে পারে। আজ যে অন্যের কষ্টের কারণ, কাল তাকেও কঠিন ও নির্মম বাস্তবতার মুখোমুখি হতে হবে, যা আজ ডাক্তার দীপুমণি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। আজ দীপুমণি হয়তো চোখের জল ফেলছেন, হয়তো মনে মনে অনুশোচনা করছেন কেন তিনি শেখ হাসিনার মতো একজন স্বৈরাচারের প্রতিটি অপকর্মের নিঃশব্দ সঙ্গী ও সমর্থক ছিলেন। আজ সেই অপকর্মের তিল তিল মাসুল তাকেই দিতে হচ্ছে, কারণ প্রকৃতি কাউকেই ছাড় দেয় না। আজকের এই পরিস্থিতি আমাদের সবার জন্যই এক বিরাট শিক্ষা। ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না, আর অন্যায় করে কেউ পার পায় না। আজ ডাক্তার দীপুমণি কিংবা তার পরিবারের সাথে যা ঘটেছে, এটিকে কি আপনি প্রকৃতির প্রতিশোধ ও নিজের কৃতকর্মের ফল মনে করেন, নাকি বর্তমান সরকারের এক নজিরবিহীন মানবিকতা হিসেবে দেখছেন? আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং দেশ বিদেশের রাজনীতি ও সত্য বিশ্লেষণের বস্তুনিষ্ঠ খবর পেতে আমাদের বাংলা ভাইরাল 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।